কলেজের প্রথম দিন সিনিয়রদের ড্যাগের শিকার হয়ে কলেজের সবথেকে হ্যান্ডসাম, ইন্টেলিজেন্স এবং রাগী টিচার মিস্টার মাহাদি হাসান স্যারকে নিজের অজান্তেই লাভ লেটার দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে এখন আমি মরা কান্না করে যাচ্ছি। হায় কপাল আমার! আর সেই মহান ব্যক্তি আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলতে যাচ্ছে, পারলে হয়তো সত্যিই খেয়ে ফেলত। আমি আয়রা ইসলাম সারা, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম, মাদ্রাসার ইংলিশ টিচার এবং মা পারভিন জাহান পেশায় গৃহিণী আর আমার ছোট ভাই ইব্রাহিম খলিলুল্লাহ। আমার পরিবারের সবাই গ্রামে থাকে। পড়াশোনায় ভালো হওয়ার সুবাদে ঢাকায় ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া। তো আজকে আমার কলেজের প্রথম দিন। গেট থেকে কলেজে ঢুকছিলাম তখন পাশ থেকে একজন আপু ডাক দিল, তাকিয়ে দেখলাম 4 জন মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে আমার থেকে সিনিয়র, একজন হাত দিয়ে কাছে যাওয়ার ইশারা করল। ভয়ে ভয়ে তাদের সামনে যেয়ে দাঁড়াতেই মাঝখানে আপু বলল, এই মেয়ে নিউ তুমি? ভয়ে ভয়ে আমি উত্তর দিলাম, আসসালামু আলাইকুম, জি আপু। নাম কি তোমার? আয়রা ইসলাম আপু। কোন ইয়ার? এক্সট ইয়ার। হনর্স এক্সট ইয়ার? না আপু, ইন্টার এক্সট ইয়ার। আচ্ছা শোনো, আমি তোমার সিনিয়র, এখানে 3 বর্ষে পড়ি। যখন যেখানে আমাদের দেখবা সেখানে আমাদের সবাইকে সালাম দিবা, সিনিয়রদের অর্ডার ফলো করা, সিনিয়ররা যা বলে তা মেনে চলা। মনে থাকবে? আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, জি আপু। আমার দিকে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিয়ে বলে, শোনো, এই কাগজটা এই যে 3 নং বিল্ডিং থেকে একটা ছেলেকে আসতে দেখা যাচ্ছে না? হোয়াইট শার্ট পরা ওই ছেলেকে এই লেটারটা দিয়ে বলবা এটা আমি তাকে দিচ্ছি। আমি তার কথা শুনে পিছনে তাকিয়ে দেখলাম একটা লোক আসছে যে মোটামুটি 1000 খানেক মানুষের ভিড়ের মাঝে চোখ কাড়ার মতো, গায়ের রং মাশাল্লাহ, লম্বা মোটামুটি 5, 10, 11 হবে। আমি বেশি মাইকের বর্ণনা দিতে পারব না, আপনারা আপনাদের স্বপ্নের পুরুষ ভেবে নিন। আমি ভাবলাম হয়তো কোনো সিনিয়র ভাইয়া হবে। আমি আবার আপুদের দিকে তাকিয়ে বললাম, আপু আমি তো তাকে চিনি না, আমি কেন তাকে এটা দিব? সে কি না কি ভাববে? আমার কথায় আপু একটু ভালোই রেগে গেল, বুঝলাম বলে, এই মেয়ে তোমার সাহস তো কম না, তুমি সিনিয়রদের কাছে কৈফিয়ত চাচ্ছ। পাশ থেকে একটা মেয়ে বলল, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছ? ও এলি এখানের সব থেকে মোস্ট বিউটিফুল গার্ল। অন্য একটা মেয়ে বলল, ওর ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ও চাইলে তোমাকে কলেজ থেকে এখনও বের করে দিতে পারে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। কারণ বাবা মায়ের অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। সেখানে আমি কোনো ঝামেলা করতে চাই না। শুনেছি এই সিনিয়ররা অনেক ভয়ঙ্কর হয়, অনেক অত্যাচার করে, সেখানে আমাকে তো শুধু একটা চিঠি দিতে হবে, তাই ভেবে দেখলাম ঝামেলা না করে রাজি হয়ে যাওয়াই ভালো। তাই আমি আবার ভয়ে ভয়ে বললাম, আসলে সরি আপু, আপনারা ভুল ভাবছেন, আমি ওইভাবে বলিনি। আসলে আমি তাকে এটা দিলে সে যদি আমার এগেইনস্ট কমপ্লেইন করে। আপু, এসব নিয়ে তুমি ভেবো না, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। আমি চিঠিটা নিয়ে ওই ছেলের দিকে হাঁটা শুরু করলাম, ছেলেটাকে দেখে একটু গম্ভীর মনে হচ্ছে। ভয়ে ভয়ে যাচ্ছি ওই দিকে, আবার পিছন ফিরে আপুদের দিকে তাকিয়ে দেখি তারা আমার দিকেই তাকিয়ে ইশারায় যেতে বলছে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ভাইয়া এটা আপনাকে ওই আপুগুলো দিতে বলছে। সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এটা কি? আমি আসলে জানি না ভাইয়া, ওই আপুটা দিতে বলছে। বলে কাগজটা তার হাতে দিলাম। সে হাতে নিয়ে জিজ্ঞেস করল, কোনো আপু? আমি পিছনে তাকাতে তাকাতে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম গেইটের দিকে, তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। সামনে তাকিয়ে দেখি কাগজ খুলে সে দেখে আমার দিকে অনেক রাগী চোখে তাকিয়ে বলে, কোথায়? আমি অনেক ভয়ে ভয়ে বললাম, ভাইয়া সত্যি বলছি, ওখানে কয়েকজন আপু ছিল, তারাই আমাকে দিতে বলছে। কোন ইয়ার? কোন ডিপার্টমেন্ট? ইন্টার প্রথম বর্ষ, বিজ্ঞান বিভাগ ভাইয়া। লিসেন, প্রথমত আমি তোমার ভাইয়া না, দ্বিতীয়ত আমি এই কলেজের কেমিস্ট্রির টিচার। আমি তোমার বেয়াদবি দেখে জাস্ট অবাক হচ্ছি। কলেজে আসতে না আসতেই প্রেমপত্র আদান প্রদান করা শুরু করে দিছ। কলেজে কি পড়াশোনা করতে ভর্তি হয়েছ নাকি এসব করার জন্য ভর্তি হয়েছ? আমার চোখে পানি চলে আসছে, আমি বললাম, ভাইয়া না সরি স্যার, আপনি ভুল বুঝছেন। স্যার আমি এগুলো সত্যি কিছু ইচ্ছে করে করিনি। প্লিজ স্যার আমাকে মাফ করে দেন স্যার। এটা কি তোমার ফাজলামোর জায়গা পেয়েছ? এমন বেয়াদব কলেজে থাকলে কলেজের রেপুটেশন খারাপ হতে বেশি টাইম লাগবে না।
তোমার মতো মেয়েদের একটা শিক্ষা পাওয়া দরকার। চলো আমার সাথে প্রিন্সিপাল স্যারের রুমে চলো। প্রিন্সিপাল স্যারের নাম শুনে আমার গলা শুকিয়ে গেল। বুঝলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যেখানে আমি কোনো ঝামেলা চাইনি, এখন সেখানে ঝামেলায় গড়াগড়ি খাচ্ছি। এখন স্যার যে আমাকে ভুল বুঝছে সেটাও তাকে বুঝাতে পারছি না। স্যার প্লিজ স্যার, আপনি আমার কথাটা একটু শুনুন স্যার। স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যে বলছি না। জাস্ট শাট আপ। একটা কথাও বলবা না। আমাকে রাগিও না, তাহলে আরও বেশি খারাপ হবে। ফলো মি। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। মনে মনে শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম। এখন একমাত্র আল্লাহই আমাকে সাহায্য করতে পারেন, তাছাড়া কেউ বাঁচাতে পারবেন না। চুপচাপ স্যারের পিছন পিছন হাঁটতে লাগলাম। প্রিন্সিপাল স্যারের রুমে ফর্মালিটি মেইনটেইন করে ঢুকে স্যার আমার নামে তার কাছে নালিশ করল। প্রিন্সিপাল স্যার আমাকে জিজ্ঞেস করায় আমি তাকে সব কিছু বললাম। পরে স্যার আমাকে জিজ্ঞেস করল, তুমি মাহাদি স্যারকে চিনলে না কিভাবে? ইতিমধ্যে আমি কান্না জুড়ে বসেছি। মাথা নিচু করে বললাম, স্যার আমি আজকেই প্রথম আসছি কলেজে। কেন ওরিয়েন্টেশনে আসোনি? না স্যার। কেন? তখন গ্রামে ছিলাম, একটু প্রবলেম হওয়ার জন্য আসতে পারিনি স্যার। তুমি গ্রাম থেকে এখানে এসে ভর্তি হয়েছ? জি স্যার। ওহ গ্রেট, কংগ্রাচুলেশনস। তা তুমি থাকছ কোথায়? থ্যাংক ইউ সো। আসলে স্যার আসার পরে ফুফির বাসায় উঠেছি। আজকে তো কলেজে হোস্টেলের ইন্টারভিউ নেওয়ার কথা, সেটা দেওয়ার জন্যই এসেছি। আল্লাহ ভরসা, যদি হলে সিট পেয়ে যাই তাহলে স্যার আমার পড়াশোনায় অনেক সুবিধা হতো। বেস্ট অফ লাক ফর ইয়োর হ্যাপি জার্নি, ডোন্ট ওয়ারি। ইন্টারভিউ দেও, দেখো কি হয়, সিট পেয়ে যাবা ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, তোমার আব্বু কি করে? ইংলিশ টিচার। মাহাদি স্যার এর মাঝে একটু গলা খাকারি দিল, মানে বুঝালো সে এখানে উপস্থিত আছে। পরে প্রিন্সিপাল স্যার মাহাদি স্যারের উদ্দেশ্য বলল, দেখো মাহাদি, মেয়েটা আজকে নতুন আসছে, বুঝতে পারেনি, ছোট মানুষ, ভুল করে ফেলেছে, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? স্যার একটু অনুনয় করেই বলল। আমিও চোখে পানি নিয়ে মাহাদি স্যারের দিকে তাকালাম। মাহাদি স্যার একবার আমার দিকে তাকিয়ে প্রিন্সিপাল স্যারকে বলল, নো আঙ্কেল, এবার তাকে মাফ করে দিলে নেক্সট আবার যে এমন ভুল করবে না তার কি গ্যারান্টি আছে? অন্যায় যেহেতু করেছে শাস্তিও পেতে হবে। লাস্ট কথাগুলো মাহাদি স্যার আমার দিকে তাকিয়ে বলল। আমি চোখ ভরা পানি নিয়ে তার দিকে করুণ চোখে তাকালাম। মাহাদি স্যার একবার আমার দিকে তাকিয়ে প্রিন্সিপাল স্যারকে বলল, নো আঙ্কেল, এবার তাকে মাফ করে দিলে নেক্সট আবার যে এমন ভুল করবে না তার কি গ্যারান্টি আছে? অন্যায় যেহেতু করেছে শাস্তিও পেতে হবে। লাস্ট কথাগুলো মাহাদি স্যার আমার দিকে তাকিয়ে বলল। আমি চোখ ভরা পানি নিয়ে তার দিকে করুণ চোখে তাকালাম। মাহাদি স্যার আঙ্কেল ডাকায় বুঝলাম প্রিন্সিপাল স্যার স্যারের কোনো রিলেটিভিট হবে হয়তো। প্রিন্সিপাল স্যার একটু ভেবে মাহাদি স্যারকে বলল, আচ্ছা দেখো, তোমার যা ভালো মনে হয়, বাট আশা করছি এতে আমার কোনো স্টুডেন্টস এর কোনো ক্ষতি হবে না। মাহাদি স্যার একটু সম্মানসূচক হেসে বললেন, ইনশাল্লাহ। আমার দিকে তাকিয়ে বললেন, গো অ্যান্ড ফলাও মি। আমিও চুপচাপ স্যারের পিছন পিছন স্যারের কেবিনের সামনে গেলাম। স্যার কেবিনে ঢুকার আগে দরজায় দাঁড়িয়ে বলল, এটা আমার কেবিন। কাল ক্লাস শুরু কখন তোমার? স্যার 8:45 ওকে, আমি তোমাকে এখন যা যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। কাল থেকে তুমি প্রতিদিন আমার কেবিনের সমস্ত কাজ করবে। আজকে থেকে খালা বাদ, খালা যে কাজগুলো করত কালকে থেকে তুমি সেই সব কাজ করবে। কেবিন পরিষ্কার করা, স্লাইড তৈরি করা, সব কাজ কালকে থেকে তুমি করে দিবে। আমি এক কথা 2 বার বলতে পছন্দ করি না, এটা তোমার অন্যায়ের শাস্তি। কাজ ঠিকমতো না হলে আবারও শাস্তি পাবে। মনে থাকবে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, জি স্যার। কাল সকাল 8টায় তুমি আমার কেবিনে থাকবে। 8:40 এখান থেকে ক্লাসে যাবে, আর 12:30 টিফিন টাইমে আমার কেবিনে চলে আসবে। টিফিন টাইম শেষে আবার ক্লাসে যাবে। ছুটির পরে আমার সাথে দেখা করে বাসায় যাবে। ওহ, তুমি তো হলে ইন্টারভিউ দিবে কোথায় হয় জানো? আমি মাথা নেড়ে না বললাম। ইডিয়েট একটা, ইন্টারভিউ দিবে অথচ জানেই না কোথায় ইন্টারভিউ হচ্ছে। এত কেয়ারলেস হয়ে তুমি ঢাকায় পড়াশোনা করবে? হাউ ফানি। 2 নং ভবনের 214 নং রুমে ইন্টারভিউ হচ্ছে। আউট। আমি থ্যাংক ইউ স্যার বলে দৌড় দিতে পারলে দৌড় দিতাম। এতক্ষণ মনে হয়েছে আমি জমের দরজার আছি, একটু এদিক ওদিক হলেই জান নিয়ে নিবে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ সাহায্য করছেন।
আমি একটা আপুর কাছে জিজ্ঞেস করলাম ২ নং ভবন কোনটা পড়ে, সেখানে গিয়ে দেখলাম লাইন মোটামুটি কম না আবার বেশিও না। ঘড়িতে তাকিয়ে দেখলাম ১১:৫২ বাজে, দুপুর হওয়ায় মোটামুটি মানুষ কমই আছে। এখন মনের মধ্যে অনেক ভয় নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, সিট পাবো কি পাবো না। সিট না পেলে আমি মেয়ে মানুষ কোথায় থাকব? ঢাকার শহরে আমি একা মেয়ে মানুষ, বাহিরে কিভাবে থাকব এসব নিয়ে ভাবতেছি আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আমার যখন সিরিয়াল আসলো তখন ১২:২৭ বাজে। আমি সালাম দিয়ে ঢোকার পরে ম্যাম আমাকে বসতে বলল, ওই মুহূর্তেই কোথা থেকে জানি মাহাদি স্যার চলে আসলো। এসে ম্যামকে বলল একটু কথা আছে। ম্যামও কথা শোনার জন্য রুমের বাহিরে গেল। আমি রুমে বসে টেনশনে আছি, আল্লাহ, স্যার যদি বলে এই মেয়ে বেয়াদব একে হলে সিট দিবেন না তখন আমি কি করব? টেনশনে আমার হাত পা কাঁপতেছে। দেখি ম্যাম স্যারের সাথে কথা বলে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে এসে বসলেন আর স্যার আমার দিকে একবার গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। ম্যাম আমাকে বললেন, তোমার নাম কি? আয়রা ইসলাম সারা ম্যাম। তোমার বাসা কোথাও? পটুয়াখালী, বরিশাল। ওহ, অনেক দূরে তো। তুমি কি এখানে একাই থাকবা? মানে তোমার মা বাবা পটুয়াখালীতে? জি ম্যাম। তাহলে উঠতে চাচ্ছ কেন? ম্যাম, সেফটি। আসলে ম্যাম আমি মেয়ে মানুষ, এখানে একা থাকব, আমার আব্বু আম্মু বাড়িতে টেনশন করবে, এখানে হলে থাকলে আপনাদের দায়িত্বে থাকব, তারা একটু নিশ্চিন্তে থাকতে পারবে আর আমিও প্রতিদিন ক্লাস কন্টিনিউ করতে পারব, পড়ালেখায় সুবিধা হবে তাই। গুড, টেনশন নিও না। শোনো, তুমি অত দূর থেকে এখানে পড়াশোনা করতে এসেছ, আমার শুনে খুবই ভালো লাগল। মন দিয়ে পড়াশোনা করবে, না হয় তোমার সিট ক্যান্সেল করে দিব, কিন্তু মনে থাকবে? আমি একটু হেসে বললাম, জি ম্যাম। এই তো গুড গার্ল। এখন তোমার ডকুমেন্টস দেখাও তো সব ঠিকঠাক আছে কিনা। আমি হেসে বের করে ম্যাম সামনে দিলাম। ম্যাম সব দেখে বলে, তোমার লোকাল গার্ডিয়ানের বয়স তো খুবই কম। আমরা তো এত কম কাউকে লোকাল গার্ডিয়ান হিসেবে অ্যাপ্রুভ করি না। ম্যামের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে। এত দূর এসে কি আমি ঢাকায় পড়াশোনা করতে পারব না? আমি কি হলে সিট পাব না? আমার চোখে পানি দেখে ম্যাম বলল, এই বোকা মেয়ে, তুমি কান্না কেন করতেছ? উনি কি হন তোমার? মমামা। আচ্ছা শোনো, তুমি যেহেতু এত কষ্ট করে এখানে পড়াশোনা করতে এসেছ, তোমার রেজাল্টও দেখলাম মাশাল্লাহ ভালো, তো তুমি এখন হলে উঠো, পরে তুমি লোকাল গার্ডিয়ান চেঞ্জ করে নিও। যেহেতু এটা মেয়েদের হল, বুঝতেই পারছ একটা সেফটির বিষয় আছে। বমি, আপাতত তোমার একজন লোকাল গার্ডিয়ান অ্যাপ্রুভ করলাম, নেক্সট উইকের ভিতরে অন্য একজনের কাগজপত্র ঠিক করবে। বয়স ৩৫+ হতে হবে, অথবা এই কলেজের কোনো টিচার যদি হয় তাহলে বয়সটা ম্যাটার করবে না, কেমন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তুমি আসতে পারো, আর তুমি চাইলে আজকেই হলে উঠতে পারো। আমি খুশি হয়ে ম্যামকে ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে বেরিয়ে পড়লাম। আমি অনেক খুশি, সাথে সাথে আম্মুকে কল দিয়ে জানিয়ে দিলাম আমি আজকেই হলে উঠতে পারব। আম্মু অনেক খুশি হল। সিঁড়ি দিয়ে নাচতে নাচতে নামছিল, সামনে তাকিয়ে দেখি মাহাদি স্যার রাগী একটা লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে গুছিয়ে নিলাম। একদম এমন একটা ভাব যে আমার থেকে ভদ্র মেয়ে আর একটাও দেশে নাই। নিচের দিকে তাকিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, স্যার যে আমাকে টিফিন টাইমে স্যারের কেবিনে যেতে বলল, আমি কি টিফিন টাইমে না খেয়ে থাকব? দূরর ভাল্লাগে না, তখন হলে টেনশনে স্যারকে জিজ্ঞেস করতেই মনে ছিল না, যাই হোক কাল গেলেই দেখা যাবে। এখন এত টেনশন নেওয়া যাবে না। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আজকে বিকেলেই হলে উঠতে হবে। হলো লাইফের আজকে প্রথম দিন আমার। কাল সব গুছিয়ে হলে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিল, পরে সব গুছিয়ে রাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিল। মাত্র ঘুম ভাঙল, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৮:০৭ বাজে। হায় আল্লাহ, স্যার তো বলছিল ৮টার ভিতরে তার কেবিনে থাকতে, আর আমি উঠছিই মাত্র, এখন কি করব? আল্লাহ বাঁচাও আমাকে। তাড়াতাড়ি উঠে কোনো মতো ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে রেডি হয়ে এক দৌড়ে কলেজের ডিপার্টমেন্ট বিভাগের সিঁড়িতে গিয়ে থামছি। কারণ কলেজের ভিতরে দৌড়াদৌড়ি করলে সেটা দৃষ্টিকটু দেখায়, কিন্তু একটু তাড়াতাড়ি উঠে স্যারের কেবিনের সামনে গেলাম। স্যারের কেবিন ৩য় তলায়, ৩০৭ নং রুম। রুমের সামনে এসে নক করলাম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, স্যার আসব? স্যার হাত ঘড়ি দেখতে দেখতে বলল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসতে হবে না। আমি তোমাকে ৮টায় আসতে বলেছিলাম, তুমি এসেছ ৮টা বাজে ২৩ মিনিটে।